এটাকে কিভাবে আরো ডেভেলপ করা যায় এই বিষয়গুলো চিন্তা করে। এখন সে মাঝে মাঝে আমাকে ফোন দেয় যে ভাই আর কি কি অ্যাড করা যায়, কি কি করা যায়, এসব বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য। সেই মানুষটাকে আজকে এখানে উপস্থিত নাই, আমি তাকে স্মরণ করছি। আহ পরবর্তীতে আমি ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে যারা উপস্থিত আছেন তাদেরকে, কারণ হচ্ছে আপনারা এই ডিজিটালাইজ যুগে এত এত অনেক প্ল্যাটফর্ম আছে, তারপরে আপনারা ব্রাজাতে এসেছেন, কষ্ট করে এসেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। প্রথমত হচ্ছে আমাদের ল সেক্টরে অনেকগুলা সংগঠন আছে, কিন্তু ব্লাজার কেন অন্যদের চাইতে একটু ডিফারেন্ট, এটা আমার একটু মনে হয় যে আমি যদি একটা নিরপেক্ষ জায়গা থেকে দেখি তাহলে আমি কি দেখতে পাই। আমি দেখতে পাই যে ব্লাজার অন্যান্য সংগঠনের চাইতে একটা জায়গায় ব্যতিক্রম, সেটা হচ্ছে ব্লাজার কোয়ালিটি বিল্ডিং নিয়ে কাজ করে। আমি অনেক সংগঠন দেখেছি যারা হচ্ছে মুড কোর্ট আয়োজন করে, ডিবেট প্রোগ্রাম আয়োজন করে, যেখানে আপনি ডেলিভার দিবেন, যে কোন সংগঠন আপনাকে শিখায় না। কিন্তু ব্লাজার একমাত্র সংগঠন আমি দেখেছি যে আপনাকে গ্রো আপ করে, যে আপনাকে বিল্ড আপ করে, যে আপনি কিভাবে ভালো সাবমিশন দিবেন, আপনি কিভাবে হচ্ছে নিজেকে লার্নিং প্রসেসে থাকবেন। এই যে এখানে কথা হচ্ছে, এখানে আমি শুনতে পাচ্ছি যে কিভাবে আপনাদের কোয়ালিটি আরো বুস্ট আপ করা যায় এই বিষয়ে ওরা আলোচনা করছেন। সুতরাং ব্লাজার সাথে কানেক্টেড থাকাটা আমি মনে করি যে আপনাদের জন্য, যারা আছেন আপনারা, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা থাকা উচিত, এবং এটা অন্তরে লালন করবেন যেন হচ্ছে ব্লাজার সাথে সবসময় কানেক্টেড থাকা যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা সবাই সম্ভবত সলিমুল্লাহ খান স্যারের নাম শুনেছেন। উনি বাংলাদেশের অত্যন্ত প্রথম শ্রেণীর একজন বুদ্ধিজীবীদের একজন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাশ করেছিলেন, পরবর্তীতে শিক্ষা পেশায় গিয়েছেন। তো উনি ওনার একটা বক্তব্য বলছিলেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, আমি কিছুদিন প্র্যাকটিস করেছি, 3 বছরের মতো প্র্যাকটিস করেছি, কিন্তু আমি তারপরে ওকালতি ছেড়ে দিছি। তো তাকে জিজ্ঞেস করেছিল যে কেন আপনি ওকালতি ছেড়ে দিন, তখন সে বলতেছিল যে উকিল হওয়ার যে ম্যাটেরিয়ালস, ওই ম্যাটেরিয়ালস গুলো আমার মধ্যে নাই। তা আমি চিন্তা করলাম, যাচ্ছে এমন কি ম্যাটেরিয়ালস আছে যেটা ওনার মতো এত ব্রিলিয়ান্ট একটা মানুষের মনের মধ্যে নাই। সো এটা আসলে মানে চিন্তা করে এটার রেজাল্টটা আসলে মানে বোঝার মতো না। তো যখন আমি প্র্যাকটিসে আসলাম, তখন আমি উপলব্ধি করা শুরু করলাম বাস্তবে যে আসলে এখানে কি কি ডিফারেন্স আছে, যেখানে আপনার অনেকে থাকতে পারে না। এখানে কিন্তু প্রতি বছর অনেক আইনজীবী পাশ করে, কিন্তু খুব মিনিমাম 2 থেকে 3%, 5% এখানে টিকে থাকে। কেন? এই পার্থক্যটা কোথায়? এটা আপনাদেরকে একটু রিয়ালাইজ করতে হবে। আপনারা যারা স্টুডেন্ট আছেন বা যারা এই প্রফেশনে আসবেন, তারা অবশ্যই এটা একটু উপলব্ধি করবেন যে এখানে কেন টিকে থাকা কঠিন, এখানে কি কি চ্যালেঞ্জ আছে, এবং কি কি কৌশল অবলম্বন করলে আপনি এখানে সাকসেসফুল পান। সো যেহেতু আমি একটা দীর্ঘ সময় প্র্যাকটিসে আছি, আমি আমার অভিজ্ঞতা থেকে 2-একটা উপদেশ দিতে চাই। আসলে উপদেশ দেওয়ার অত্যন্ত খারাপ, এটা আমাকে মানায় না, কারণ আমি পর্যায়ে যাইনি। বাট আমি মনে করি যে একটু অভিজ্ঞতা শেয়ার করতে, যদি আপনারা অনুমতি দেন তাহলে হয়তো শেয়ার করতে পারি। একটা বিষয় হচ্ছে যে আমি যাদেরকে দেখি প্র্যাকটিসে, তাদের আপনি যদি মানে মোটামুটি ভালো আইনজীবী হইতে চান, তাদের সাথে আপনার যে জায়গাটা পার্থক্য করতে হবে সেটা হচ্ছে যে 80% হচ্ছে আপনার পড়াশোনা, যখন পাশ করে ফেলে তারপরে পড়াশোনার সাথে এঙ্গেজ থাকেন। কিন্তু আপনারা যদি পড়াশোনার সাথে সবসময় এঙ্গেজ থাকেন, তাহলে আপনি হচ্ছে ওই যে 20%, বাকি 20% আপনি শুরুতে ওই 20% এক্সেপশনাল যে ক্লাব আছে ওই ক্লাবে চলে গেলেন। সো আপনাকে পড়াশোনার সাথে কানেকশনটা থাকতে হবে, 1। 2 নাম্বার হচ্ছে যে যারা প্র্যাকটিস করে, দেখা যায় যে সিনিয়র সকালবেলা একটা ফাইল ধরে দিয়ে বলে যে এটা শুনানি করে আছে। এখন ফাইলের ভিতরে কি আছে সেটা দেখার মতো সময় থাকে না। আমি অনেক জুনিয়রকে দেখি যে ওই ফাইলটা বগল জমা করে দৌড়ে কোর্টে চলে গেছে, দৌড়াতে, তারপরে সে কোর্টের সামনে দাঁড়ায় আছে। তারপরে যখন মামলা ডাকলো সে তখন বললো, কিন্তু ওই কোর্ট যখন একটা ফার্দার কোয়েশ্চেন করে সে আর রিপ্লাই দিতে পারতেছে না। সো আপনারা যখনই যে সিনিয়রের আন্ডারে যান, আপনাকে যে ফাইলটার দায়িত্ব দেওয়া হোক, এই ফাইলটা একটু ডিপলি আপনি একটু পড়াশোনা করেন, তাহলে হবে কি যে আপনি আরেকটু এক্সেপশন হয়ে গেলেন। সো যে জেনারেলাইজ যারা অ্যাডভোকেট প্র্যাকটিসিং করে, তাদের সাথে একটু ডিফারেন্ট হইতে গেলে আপনার এই জিনিসগুলো। আচ্ছা, তারপরে আরেকটা কি জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে দেখবেন যে কেউ কেস রেফারেন্স দেয় না। যারা খুব রেয়ার 1%, 2% যারা হচ্ছে হিয়ারিং এর সময় কেস রেফারেন্স হচ্ছে রেফার। সো আপনি যদি হিয়ারিং এর প্রস্তুতির সময় যদি আপনার যে ফ্যাক্টস আছে, ফ্যাক্টস এর সাথে রিলেভেন্ট কেস রেফারেন্স গুলো একটু দেখেন, তাহলে আমার মনে হয় যে আপনি আরেকটু এক্সেপশনাল হয়ে যাবেন। সো
এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলা, আপনারা যদি এগুলো একটু ফলো করতে পারেন। আপনি যদি ডেল কার্নেগির বই আছে, আরো অনেকের বই আছে যে কিভাবে ভালো আইনজীবী হবে, ওইখানে অনেক রুলস, আসলে সব রুলস ফলো করা সম্ভব না, কিন্তু কিছু টেকনিক্যাল বিষয় যদি দেখেন, আমার মনে হয় যে এটা আসলে এত ভীতিকর কিছু না, আপনারা পারবেন। পাশাপাশি আপনারা যেহেতু এখানে সবাই স্টুডেন্ট, আপনাদের প্রতি আমার যে একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে, আপনারা সবাই ল রিলেটেড যত সেমিনার আছে, কনফারেন্স আছে, যত আর্টিকেল আছে, আহ, যাই পাবেন সব পড়বে, কোনো ধরনের বাছাই করা ছাড়া যাই পাবেন সবকিছু পড়বে। এতে কি হবে যে আপনার একটা ইনার একটা কোয়ালিটি বিল্ড আপ হবে, আপনি যে কোনো কিছু অ্যানালাইসিস করতে পারবেন। ল তো আসলে শুধুমাত্র আইনের বিষয় না, এটা অ্যানালাইসিসের বিষয়, আপনি কিভাবে অ্যানালাইসিস করতেছেন।